মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি পদ ছাড়লেন টিউলিপ সিদ্দিক। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনি। আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। দেখছিলেন আজকের প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে জুলাই আগস্টে জাতীয় নির্বাচন সম্ভব বলছে বিএনপি, প্রধান উপদেষ্টার রোডম্যাপে থাকছে ইসি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার, ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম। চট্টগ্রামের আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকেও খালাস লুৎফুজ্জামান বাবর, মুক্তিতে বাধা নেই। সীমান্ত উত্তেজনা আলোচনা করে সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যবস্থাপনায় থাকবে অংশীদারিত্ব। সমালোচনার মুখে যুক্তরাজ্যের ট্রেজারারি মিনিস্টার এবং দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডনক। The reason why I'm taking the stand I'm taking is because in Hampstead and Kilburn, we are not delegates. But when all your neighbours, your local business people, your local pharmacists, local health professionals... চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোটার তালিকা হালনাগাদ করতে 1 মাসের বেশি সময়ের প্রয়োজন নেই। মঙ্গলবার ব্রিফিংয়ে মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো মতবিরোধ নেই। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সভায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন সহ যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে সংবাদ সম্মেলন করে দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, অতিরিক্ত ভ্যাট ও করের হার বৃদ্ধি দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। তিনি বলেন, তার দল মনে করছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হবে। নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। নির্বাচন প্রশ্নে কারোর সাথে বিএনপির দ্বিমত নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা অযৌক্তিক। জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বলেছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য সবকিছু থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আবার বিচার তড়িঘড়িও করা যাবে না, তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দল। জাতিসংঘ নির্বাচন আয়োজনে সহায়তা দিবে। মঙ্গলবার নির্বাচন কমিশন ও পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর এ কথা জানায় জাতিসংঘের পর্যালোচনা দল। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। মঙ্গলবার ইউএনডিপির একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গেও সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানান, নির্বাচনের প্রক্রিয়ায় কমিশনকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইউএনডিপি। বলেন, কী ধরনের সহায়তা প্রয়োজন তার মূল্যায়ন শুরু করেছে জাতিসংঘ।
The Election Commission has made a request for technical support. নির্বাচন কমিশন সহায়তা চেয়ে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছিল। যে সহায়তা প্রয়োজন তা মূল্যায়নের জন্য একটি নিড অ্যাসেসমেন্ট টিম এসেছে। আমরা দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা, পাবলিক ক্যাম্পেইন সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেওয়ার কথা ভাবছি। And so we're getting feedback from colleagues and পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, ইসি সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। যে আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছি। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। ইসির পর পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও অন্য কর্মকর্তারা। এরপর গোয়েন লুইস জানান, বাংলাদেশের নির্বাচনের সময় ঠিক করবে সরকার ও রাজনৈতিক দল। জাতিসংঘ নির্বাচন আয়োজনে সহায়তা দেবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজন যেমন সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করব। প্রতিনিধি দল এ বিষয়ে প্রতিবেদন দেবে। নির্বাচনে সহায়তার জন্য জাতিসংঘের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধি দলটি বুধবার চট্টগ্রাম যাবে, কথা বলবে নির্বাচনের অংশীজনদের সঙ্গে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি সরকার। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আনুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। এর অধিকাংশ বিষয়েই তারা একমত, তবে কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল তৈরি করা হবে, যাতে গণঅভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে। ফর্মালি অনেকগুলো গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে এই ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী। হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পক্ষে যে কলমগুলো এখন আমরা লিখবে, আমরা সেই কলমগুলোকে আমরা ভেঙে দিব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা পোষিত করবে, আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। চট্টগ্রামে আটক 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। এছাড়া 4 জনকে 10 বছরের সাজা এবং উলফা নেতা পরেশ বড়ুয়াকে 14 বছরের সাজার রায় দিয়েছে আদালত। এই রায়ের ফলে বাবরের মুক্তিতে বাধা থাকলো না বলে জানান আইনজীবী। চট্টগ্রামে চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়। একটি চোরাচালান আইনে, অন্যটি অস্ত্র আইনের মামলা। চোরাচালান মামলায় গত 18 ডিসেম্বর হাইকোর্টের রায়ে সকল আসামিকে খালাস দেয়া হয়। মঙ্গলবার অস্ত্র আইনের মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 14 জনের মধ্যে লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফ
BFL এর প্রশাসন বিভাগের সাবেক ব্যবস্থাপক এনামুল হক ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিনকে খালাস দেয় হাইকোর্ট। মামলার আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় দেয়। মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব মতিউর রহমান নিজামী, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান। পরেশ বড়ুয়া যার সাজা ছিল যাবজ্জীবন, এটি কমে 14 বছর হয়েছে। আকবর হোসেনের সাজা হয়েছে 10 বছর, লিয়াকত হোসেনের সাজা হয়েছে 10 বছর, হাফিজুর রহমানের সাজা হয়েছে 10 বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে 10 বছর। ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে। এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না। রাজনৈতিক কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যদের আসামি করা হয় বলে জানান আইনজীবী। হাইকোর্টের খালাসের রায়ের ফলে আর মামলা না থাকায় লুৎফুজ্জামান বাবর শিগগিরই মুক্তি পাবেন বলে আশা করেন তিনি। 21 আগস্টের মামলা এবং 10 টাকের মামলা, দুটো মামলায় 2 বার মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। রায়কে কেন্দ্র করে হাইকোর্টে ভিড় করেন বাবরের নিজ এলাকার নেতাকর্মীরা। খালাসের খবরে তারা উল্লাস প্রকাশ করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করে। মামলায় সকল আসামি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেয়। সীমান্তের শূন্যরেখায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সীমান্ত ব্যবস্থাপনায় 2 দেশের অংশীদারিত্ব এবং স্থানীয়দের মতামত এক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট সহ দেশের কয়েকটি সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। কিন্তু বিজিবি ও স্থানীয়রা এর তীব্র প্রতিবাদ করে। এতে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পিছু হটে BSF। রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান 2010 থেকে 2023 সাল পর্যন্ত 2 দেশের 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না। এ নিয়ে ঢাকা দিল্লি একটি সমঝোতা স্মারকও সই করেছে, কিন্তু ভারত তা মানছে না। কিন্তু কেন? প্রথমে জানতে হবে যে বেড়াটি কেন দেওয়া হচ্ছে। ওদের তরফ থেকে যেটা বলা হয় সেটি হচ্ছে যে তারা অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য এবং চোরাচালান ঠেকানোর জন্য তারা এই বেড়াটি দিয়ে থাকে। এই ধরনের সৎ উদ্দেশ্য হলে আমাদের সমস্যা নেই, তবে চুক্তি মেনে চলতে হবে। 150 গজের দূরেই তাকে দিতে হবে। বাংলাদেশের জনগণের কিছু বলা নাই যদি 150 ইয়ার্সের ওপারে করে, কিন্তু ভিতরে যদি করে তখন তো বাংলাদেশের পারমিশন নিতে হয়। ওই জায়গায় দেখা যায় যে ওটা পারমিশন পেতে পারে যদি পলিটিক্যাল ডিসিশন হয় 2 সরকারের মধ্যে। কিন্তু আমার কথা হচ্ছে ওই পলিটিক্যাল ডিসিশন নেয়ার আগে লোকাল লেভেলে যদি কনসালটেশন না হয় তাহলে তো এটা টিকবে না। সেই জায়গায় সমস্যা এখন হচ্ছে। তারা বলেন, সংঘাত নয়, যে কোনো সমস্যার সমাধানের উত্তম পন্থা হচ্ছে আলোচনা। সংঘাত কিন্তু সমাধান দেয় না। ক্ষণিক বা অল্প সময়ের জন্য আপনি একটা সমাধান পাচ্ছেন, বাট এগুলোর দীর্ঘস্থায়ী সমাধান প্রয়োজন। এই দীর্ঘ সমাধানের একমাত্র পথ হচ্ছে আলোচনায় ব্যাপৃত থাকা। আমি ফেন্সিং দিলাম, সেখানে আমি জনগণকে আমি আটকালাম ঠিকই, কিন্তু রাতে তো আমি ঠিকই আবার আমার স্মাগলিং গুডসকে আমি পার করে দিচ্ছি। সেটা কেন হচ্ছে, তাই না? সেই জায়গায় একটা সমস্যা তো দাঁড়িয়েছে। তো এটা যদি 2 রাষ্ট্র যারা আছেন তারা যদি না বুঝেন যে এটাকে সমাধান করতে হবে। সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। অন্যদিকে নয়াদিল্লি বাংলাদেশের দূতকে ডেকে নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। সীমান্ত এখন শান্ত রয়েছে।
দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। বিএসএফ আর কাঁটাতারে বেড়া নির্মাণ করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সিটি কর্পোরেশনের মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু ভারতের সাথে কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এটা ছিল একটা কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি যে এইগুলি অসম আছে, ওইগুলি কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। রাজশাহী চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপপরিদর্শকদের সমাপনী কুচকাওয়াজ হবে আগামীকাল বুধবার। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে ঢাকায় সচিবালয়ের সামনে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি প্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা। তাদের মধ্যে নারীরাও রয়েছেন। 40তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট 823 জন ছিলেন। তাদের মধ্যে 4 ধাপে 313 জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ করা সব কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলার চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। গত 15 ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় 16 কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত 40,000 শ্রমিক। শ্রমিকরা জানান, কারখানা খুলে দেওয়া না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে। ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন করা বয়লার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। মঙ্গলবার বিকালে কোটচাঁদপুর উপজেলার বলুহর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিজানুর রহমানের ডিজাইন কারখানায় ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ সেটা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম মারা যায়। আহত হয় আরও 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়াবহ দাবানলের কবলে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। ভয়াবহ অবস্থা সেখানকার পশু পাখিদেরও। গত 1 সপ্তাহ ধরে দাবানলের আগুনে গ্রাস হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বাস্তুহারা হয়েছেন 2 লাখের মতো মানুষ। বনাঞ্চলে ছড়ানো এই আগুনে অনেক মানুষ বেঁচে গেলেও প্রাণীরা রক্ষা পায়নি। সময় যত বাড়ছে, পশু পাখিদের অসহায়তার ছবি আরও স্পষ্ট হচ্ছে এবং এটাও পরিষ্কার হচ্ছে, বিধ্বংসী দাবানলে শুধু মানুষই নয়, বন্যপ্রাণীদের একটা বড় অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। কতগুলি পশুর মৃত্যু হয়েছে সেই সংখ্যাটা স্পষ্ট নয়, তবে উদ্ধারকারীরা জানিয়েছেন আগুনে পুড়ে বা দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এমন খরগোশ, বেড়াল, হাঁস, কুকুর, হরিণ, বেজির সংখ্যা কম নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরা কোনো মতে গাড়ি নিয়ে অন্যত্র যেতে পারলেও পোষ্যদের বাড়িতে ছেড়ে গিয়েছেন অনেকেই। অসহায় প্রাণীগুলো হয় ছটফট করতে করতে মারা গেছে অথবা সারা শরীরে ভয়াবহ পোড়ার ক্ষত নিয়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি বা পড়ে আছে সেখানেই।
আবার কেউ হাজার সমস্যা সত্ত্বেও পোষ্য নিয়ে এলাকা ছেড়েছেন। লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকা জুড়ে দাবানলে যেসব পশু আশ্রয়স্থল হারিয়েছে সেগুলো উদ্ধার করতে এবং চিকিৎসা দিতে কর্মী, পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। ইতোমধ্যে প্যাসাডোনার হিউম্যান সোসাইটি 400 প্রাণীর দেখভালের দায়িত্ব পেয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হয়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফিলিস্তিনের ওই কর্মকর্তা জানান, সোমবার কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা হয়েছে, যেখানে প্রথম দিন হামাসকে 3 জন জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপর গাজার জনবহুল এলাকা থেকে সেনা সরিয়ে নিতে শুরু করবে ইসরায়েল। এদিকে যে কোনো সময় যুদ্ধবিরতির চুক্তি হওয়া সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারাও। এরই মধ্যে ইসরায়েলি হামলায় মারা গেছে 45 জন ফিলিস্তিনি। ভারতের উত্তরপ্রদেশে শুরু হয়েছে 44 দিন ব্যাপী কুম্ভ মেলা। সোমবার থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরকে। এই শহরে মহাকুম্ভে 45 কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। অন্যদের মতো মহাকুম্ভে বিভিন্ন প্রান্ত থেকে মেলাস্থলে জড়ো হতে শুরু করেছেন অনেক সাধু সন্ন্যাসী। বিশ্ব হিন্দু পরিষদের তরফে কুম্ভ চলাকালীন একাধিক আধ্যাত্মিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। এদিকে হ্যাট্রিক জয়ে রীতিমতো উঠছে চিটাগং কিংস। ঢাকা ও সিলেট পর্ব সফলভাবে শেষ করে চট্টগ্রাম পর্বে অংশ নিতে নিজ শহরে ফিরেছে দলটি। মঙ্গলবার বিকাল 3টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকরা তাদের ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর পুরো শহরে তাদের দেওয়া হয় নাগরিক সংবর্ধনা। মাঠে দর্শক টানতে এমন আয়োজন চিটাগং কিংসের। বিপিএল এ ঢাকা ও সিলেট পর্ব শেষে অপরাজিত রংপুর রাইডার্স, তাই পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা। অবশ্য সব দল এখন পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলেনি। ঢাকা পর্বের শেষে যে অবস্থায় ছিল বিপিএল এর পয়েন্ট টেবিল, সিলেট পর্বের শেষেও প্রায় তাই। আসরের শুরু থেকেই রংপুর রাইডার্সের জয়রথ ছুটছে। ঢাকায় প্রথম পর্বের 3 ম্যাচের সবকটিতে জয় পায় তারা। সিলেট পর্বের 4 ম্যাচেও অপরাজিত, অপ্রতিরোধ্য রংপুর। সিলেট পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে 8 রানে হারিয়ে টানা 7ম জয় পেয়েছে তারা। তাতে 7 ম্যাচ শেষে সর্বোচ্চ 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। তলানিতে থাকা ঢাকাইয়ারা ঘরের মাঠে টানা 3 ম্যাচে হারের পর সিলেটেও হেরেছে প্রথম 3 ম্যাচে। অবশ্য 7ম ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়ে প্রথম জয় পেয়েছে দলটি। 2 ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরিতে বিপিএল রেকর্ড করে 254 রান তুলে 149 রানের বিশাল জয় পায় তারা। এতে বিপিএল এর রানের হিসাবে সবচেয়ে বড় জয় রেকর্ডটি এখন ঢাকা ক্যাপিটালের। বিপিএল প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে, তবে সব দলের ম্যাচের সংখ্যা সমান নয়। রংপুর ও ঢাকা 7টি করে ম্যাচ খেলে ফেললেও 2 পর্ব মিলে চিটাগং কিংস খেলেছে 4 ম্যাচ। এতে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ তারা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম পর্বে 5টি ম্যাচ খেলবে স্থানীয় ফ্র্যাঞ্চাইজিটি। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও সমান 6, তবে নেট রান রেটে পিছিয়ে তারা। পরের অবস্থানগুলোতে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। সিলেট পর্বে শতভাগ জয় পায় রংপুর ও চট্টগ্রাম, আর এ পর্বে 3 ম্যাচে জয়হীন খুলনা টাইগার্স। সিলেট পর্বের মতো চট্টগ্রাম পর্বেও হবে 12টি ম্যাচ। এতে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে প্লে অফের লাইন আপ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন টেলর ফ্রিটজ, ড্যানিল মেদভেদেভ, ক্যারেন খাচেনভ ও এমা রাজুকানু। রড লেভার অ্যারেনায় পুরুষ এককের প্রথম রাউন্ডে আসরের চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ সরাসরি 6-2, 6-0, 6-3 গেমে হারান স্বদেশী জেনসনকে। পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভ 6-2, 4-6, 3-6, 6-1, 6-2 গেম
এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই আগস্টে জাতীয় নির্বাচন সম্ভব বলছে বিএনপি, প্রধান উপদেষ্টার রোডম্যাপে থাকছে ইসি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার, ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম। চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকেও খালাস লুৎফুজ্জামান বাবর, মুক্তিতে বাধা নেই। সীমান্ত উত্তেজনা আলোচনা করে সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যবস্থাপনায় থাকবে অংশীদারিত্ব। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।